ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকাই রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জিপিএইচ ইস্পাত। সাথে আছি আমি তাসনুভা তন্নি। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ যখন তুঙ্গে, তখন জ্বালানি সংকটে ভুগছে বিশ্বের বিভিন্ন দেশ। এর মধ্যে এশিয়ার দেশগুলো যেন একটু বেশি জ্বালানি সংকট সামলাতে হিমশিম খাচ্ছে। কারণ এই অঞ্চলের দেশগুলো তাদের প্রয়োজনীয় জ্বালানি তেলের 80% আমদানি করে হরমুজ প্রণালী দিয়ে, যা বর্তমানে ইরান প্রায় পুরোপুরি অবরুদ্ধ করে রেখেছে। এর ফলে বাংলাদেশও তেল সংকটে ভুগছে। রেশনিং সহ নানা উদ্যোগ নেওয়ার পরও এর থেকে বের হতে পারছে না বিএনপি সরকার। জানা গেছে, যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত জ্বালানি তেল ও গ্যাস বোঝাই 25টি জাহাজ নোঙর করেছে চট্টগ্রাম বন্দরে। পাইপলাইনে আছে আরও 5টি। বাড়তি ব্যয়ের বিনিময়ে বিকল্প উৎস থেকে আমদানির পাশাপাশি বর্তমান মজুদ দিয়ে মার্চে কোনো রকম সামাল দেয়া গেলেও জ্বালানি তেল ও গ্যাস নিয়ে দুশ্চিন্তা বাড়বে এপ্রিল ও মে মাসে। এমন প্রেক্ষাপটে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য সহ অন্যান্য ক্ষেত্রে সংকটের প্রবল আশঙ্কা তৈরি হয়েছে, যা নবগঠিত সরকারের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। জ্বালানি বিশেষজ্ঞদের মতে, জ্বালানির এই ভয়াবহ পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকবে তা এখনও নিশ্চিত নয়। এমন অনিশ্চিত পরিস্থিতি মোকাবেলা করতে পাকিস্তান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও দক্ষিণ কোরিয়া তাদের নাগরিকদের কৃচ্ছ সাধন করার পরামর্শ দেওয়ার পাশাপাশি জ্বালানি সংকট সামলাতে কোভিডকালের নিয়মে ফেরার চিন্তা করছে। এমন সংকটময় পরিস্থিতি মোকাবেলায় এশিয়ার অন্যান্য দেশের ন্যায় সদ্য ক্ষমতাসীন সরকার ঠিক কতটা প্রস্তুত, এ বিষয়ে আজ বুধবার অনুষ্ঠিত জ্বালানি পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বৈঠকে বা কী সিদ্ধান্ত এলো, এসব নিয়ে আলোচনায় আজ রাজখান স্টুডিওতে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, জামায়াত ইসলামী সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবী এবং আছেন গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জ্বালানি সংকট সেটা আসলে দীর্ঘায়িত হচ্ছে। একটা সময় পর্যন্ত সরকারকে আমরা বলতে শুনেছি কোনো ধরনের সংকট হবে না। একসময় রেশনিং পদ্ধতিটাও আসলে আমরা শুরু করতে দেখেছি। এরপরেও সরকার বারবার বলছে বাংলাদেশে আসলে পর্যাপ্ত পরিমাণের জ্বালানির মজুদ আছে। তো এখন আসলে যেই অবস্থায় আমরা আছি, 80% আসলে আমদানি করা হয় প্রয়োজনীয় তেলের হরমুজ প্রণালী দিলে, যেটি আসলে এটি ইরান প্রায় পুরোপুরি অবরুদ্ধ। সেক্ষেত্রে বাংলাদেশে নিঃসন্দেহে একটা বড় প্রভাব পড়তে যাচ্ছে। তেলের সংকট আমরা দেখব, সেটিও প্রায় এখন নিশ্চিত। হয়তো এই মাসের পর আগামী মাস থেকেই সেই যে সংকট সেটি তীব্রতর হবে। সেটি আসলে সামাল দেওয়ার মতো সক্ষমতা এই মুহূর্তে কি আমাদের আছে? ধন্যবাদ। আজকে 25শে মার্চ আমাদের কালো রাত্রি আমরা পালন করি 55 বছর ধরে। 1971 সনের এই দিনে পাকিস্তানি বর্বর বাহিনী তারা যেভাবে আক্রমণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তখনকার ইপিআর এবং রাজারবাগ পুলিশ লাইনে গণহত্যা শুরু হয়েছে তখন, সেটা প্রায় 9 মাস চলেছে। তো আজকের শুরুতে আমি সেই সব শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আগামীকাল আমাদের মহান স্বাধীনতা দিবস, আমরা সেই দিবস পালন করারও সার্বিক প্রস্তুতি আমাদের হয়েছে এবং বর্তমান সরকার এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে পালন করার, পুরা জাতিকে উদ্বুদ্ধ করার একটা প্রচেষ্টা গ্রহণ করেছে। এই জন্য ধন্যবাদ জানাই নতুন বর্তমান সরকারকে। এর পাশাপাশি আজকে আমেরিকা বিশ্বমরল যেভাবে ইরানের উপর আক্রমণ করলো, এটা আসলে আমরা তো আমেরিকাতে গিয়ে তো ইরান আক্রমণ করছে না, বা অন্য কোনো শক্তিও গিয়ে আমেরিকাতে তো এইভাবে বোমা বা রকেট হামলা করছে না। হামলাগুলো তো সব হচ্ছে এইখানে না, মধ্যপ্রাচ্যের এইসব। তো সেখানে আমরা জানি যে এখানে কতগুলো মিথ্যাচার করে আমেরিকা বিভিন্ন রাষ্ট্রের উপর নানানভাবে বল প্রয়োগের চেষ্টা করে। কয়দিন আগে ভেনেজুয়েলা সম্পর্ক আমরা জানি, সেখানেও এই জ্বালানির বিষয়টা সামনে নিয়ে আসছিল, এবং মাদক আরেকটা মিথ্যাচার আর কি এইসব। তা এখন এই যুদ্ধটা কয়দিন চলবে? প্রায় 3 সপ্তাহ পার হয়ে গেল। তার মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের যে বক্তব্য কালকে যেটা আমরা দেখলাম, এগুলো তো উনি আসলে কি করতে চাচ্ছে পুরা বিশ্বটাকে নিয়ে, এবং ইরানকে টার্গেট করে ইসরায়েলকে ব্যবহার করা, পুরা আঞ্চলিকভাবে তো পরিস্থিতি উত্তপ্ত, সারা বিশ্বে একটা মহাসংকটের দিকে এগিয়ে নিয়ে গেছে।
তাতে তো বাংলাদেশও বাদ যাওয়ার কথা না। আমাদের কিন্তু এই যে আপনি বলছেন যে 3 সপ্তাহ বেশি আসলে এই যুদ্ধটা চলছে, তার মানে আসলে তেলের যে একটা সংকট হবে, জ্বালানি সংকটে যে পুরো বিশ্ব পড়তে যাচ্ছে, না না, ওদের টার্গেটেই তো হচ্ছে এগুলো। আগেই আসলে বুঝবার কথা ছিল, সেই জায়গাটি থেকে আসলে যে ব্যবস্থাগুলো গ্রহণ করার কথা ছিল। বাংলাদেশ সরকার যদিও একেবারেই নতুন সরকার, মাত্র 1 মাস না, আসলে ট্রাম্পের এই পাগলামি কোন পর্যায়ে যেতে পারে সেটা বোধহয় আমাদের একটু বুঝের অভাব ছিল। হ্যাঁ, আপনি যেটা বলছেন যে কেন আমরা আগে থেকে সাবধান হলাম না, আগে থেকে কেন আমরা ওয়ার্ল্ড মার্কেট থেকে সংগ্রহ করলাম না। আর এখনও যে জাহাজগুলো আসতেছে এগুলো তো আসলে আগের সরকারেই করে গেছে, সেগুলোর হয়তো আমরা কিছুটা সুফল পাবো। কিন্তু বর্তমান সরকার তো ফ্রম ডে ওয়ান এই যে সমস্যাটা হবে, হরমুজ প্রণালী নিয়ে যে উত্তেজনাকর বক্তব্য দেওয়া হচ্ছে, হ্যাঁ, যদিও সে 5 দিনের যুদ্ধবিরতি দেখাচ্ছে, এটাও একটা লোক দেখানো। পাকিস্তানকে বলা হচ্ছে যে আপনারা এটা মধ্যস্থতা করেন, এই পর্যায়েই চলে গেছে। তো সব কিছু একটা পাগলামির মধ্যে আমরা পড়ে গেছি। আমাদের বাংলাদেশ তো এই পাগলামির মধ্যে ঢোকা তো কোনোভাবেই উচিত হবে না। এবং আমেরিকার সাথে যে আমাদের গোপন চুক্তি হয়েছে সেটা তো আমরা জানতে চাই, এবং আমেরিকার বিষয়ে কিন্তু আমরা খুব শক্তভাবে কোনো অবস্থান নিতে পারছি না। আপনি এই যে হত্যাকাণ্ডগুলো হলো, শীর্ষ নেতাদের হত্যাকাণ্ড, এখানে বাংলাদেশ তো সেই জোরালো ভাষায় তো কোনো বক্তব্য দেয় নাই। একটু প্রেস নোট যেটা দিয়েছে অত্যন্ত সাদামাটা। হ্যাঁ, এটা আমি কেন, অনেকে এটা গ্রহণ করতে পারে নাই। এটা আরও শক্তভাবে এখানে বক্তব্যগুলো দেওয়া উচিত ছিল। এবং আমেরিকা যে এককভাবে সারা বিশ্বকে কাঁপাচ্ছে বা নাচাচ্ছে, আননেসেসারি। এটা জনগণের মধ্যে যে সংকটগুলোর সৃষ্টি হচ্ছে, এগুলো তো হওয়ার কথা না, এগুলো কৃত্রিম সংকট তৈরি হয়ে যাবে। আবার এই সংকটটা আমরা দেখতে পাচ্ছি আসলে যত দিন যাচ্ছে সংকটটাও বাড়ছে। সালাউদ্দিন আইয়ুবী জামাতের আমির জ্বালানি সংকট নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন এবং তিনি এই সংকট মোকাবেলার জন্য বিকল্প একটা উৎস খোঁজার কথা বলেছেন। বিকল্প উৎস খোঁজার চেষ্টা করছে বাংলাদেশ, কিন্তু তেল ও গ্যাস বোঝাই জাহাজ চাহিদারও অর্ধেক এসছে, জেট ফুয়েলের দাম একটা বিশাল বড় ধাক্কা আছে। তেলের সংকট নিয়ে এক ধরনের অব্যবস্থাপনার কথাও আমরা শুনছি। সেই অব্যবস্থাপনা নিয়ন্ত্রণে আসলে যেই করণীয় পদক্ষেপগুলো নেওয়ার কথা ছিল সেগুলো নেওয়া হচ্ছে বলে কি মনে করেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শকবৃন্দকে, সম্মানিত আলোচকবৃন্দকে। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনবান্ধব একটা ইস্যু নিয়ে আপনারা আলোচনা করেছেন, এজন্য আপনাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। একই সাথে আগামীকাল 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস। মহান স্বাধীনতার সূর্য সৈনিক, বিশেষ করে আমার কাপাসিয়ার কৃতি সন্তান শহীদ তাজউদ্দিন আহমেদ সহ যারা লড়াই করে আমাদের জন্য এই স্বাধীনতা এনে দিয়েছেন, তাদেরকে স্মরণ করি এবং তাদের জন্য সর্বোচ্চ জান্নাতুল ফেরদৌস কামনা করি। দেখুন, পৃথিবীটাকে বলা হয় দ্য ওয়ার্ল্ড হ্যাজ বিকাম গ্লোবাল ভিলেজ। পৃথিবীটা একটা গ্রামের মতো হয়ে গেছে। গ্রামের কোনো একটা জায়গায় ক্ষতিগ্রস্ত হলে অন্যরা যেটা এফেক্টেড হয়, ঠিক সেরকম পৃথিবীর কোনো প্রান্তে কোনোভাবে কোনো অরাজকতা, অস্থিরতা তৈরি হলে অপর প্রান্তকে এটাকে গ্রামের মতোই আক্রান্ত করে। এবং এই আক্রমণের শিকার হওয়ার স্বাভাবিক প্রক্রিয়ার চেয়ে একটু অস্বাভাবিক প্রক্রিয়ায় ট্রাম্প এটাকে এই জায়গায় নিয়ে এসেছে। বিশেষ করে এখানে জ্বালানি সংকটের অন্যতম প্রধান কারণ হলো হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী আরব সাগর এবং পারস্য উপসাগরের সংযোগস্থল, এবং হরমুজ প্রণালী দিয়ে পৃথিবীর প্রায় 1/5 তেল বা তৈলের জাহাজগুলো আসে। পাশাপাশি হরমুজ প্রণালীর এই সংকটের কারণে আরেকটা সংকট এখন তৈরি হতে যাচ্ছে, সেটা হলো সার তৈরিতে বড় এফেক্ট তৈরি করবে। কারণ পৃথিবীর প্রায় 45% এই সারের যে মূল উপাদান সালফার, সেটা হরমুজ প্রণালী দিয়ে পৃথিবীতে আসে। এই কৃষকের, আপনারা জানেন কিনা জানি না, এখন হলো সার এই জমিতে দেওয়ার উপযুক্ত সময়। আজকে শিলাবৃষ্টি হয়েছে, অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে চতুর্মুখী একটা সংকট তৈরি হয়েছে, একটা চেকপয়েন্ট বলা যায় হরমুজ প্রণালীকে, এই একটা সংকট তৈরি হচ্ছে। এই সংকট মোকাবেলায় সরকার উদ্যোগ গ্রহণ করেছে কি না এটা মন্ত্রীদের কথাবার্তা থেকে বোঝা যায়। মন্ত্রীরা দেখবেন এটাকে মানতেই নারাজের একটা সংকট, কথা বলেই বলছে যে পর্যাপ্ত মজুত আছে। কোনো একটা সংকটকে যখন আপনি সংকট হিসেবে মেনে না নেবেন, তখন কিন্তু এটা সমাধানটা আসলে কাঙ্ক্ষিত জায়গা থেকে আসবে না, প্র্যাকটিক্যালি আসবে না। আপনি যখন বলবেন যে কোনো সংকট নাই, আর এদিকে লাইনের পর লাইন ধরে, ঘন্টার পর ঘন্টা লাইন ধরে মানুষ তেল পাচ্ছে না, তাহলে আপনার কথার সাথে মিল কি হলো? এই জায়গাটাতে সংকটের মূল কারণ বলে আমি মনে করি। দ্বিতীয় হলো, মন্ত্রীরা প্র্যাকটিক্যালি এই ইস্যুতে যে নির্দেশনাগুলো তৃণমূল পর্যায়ে দিয়েছেন, এগুলো কতটুকু কার্যকর হচ্ছে সেটার তদারকি
যথাযথভাবে হচ্ছে না। আমি একজন এমপি হিসেবে আমার কনস্টিটিউয়েন্সিতে মানুষের লাইন, বিভিন্ন পাম্পগুলো ঘুরে ঘুরে সবার সাথে কথা বলেছি, দেখেছি, এবং বিশেষ করে পাম্প মালিকদের সাথে আমি আজকেও একান্তে বসে কলা খেয়ে গল্প করেছি যে কীভাবে আপনারা এটা ম্যানেজ করছেন, কী ধরনের ডিরেকশন আপনারা পাচ্ছেন। তারা কোনো ডিরেকশন পাচ্ছে না। তারা প্র্যাকটিক্যালি এই সলিউশনের জন্য কি করা দরকার সেই ইস্যুগুলোতে যে ফিল্ড ওয়ার্ক করা দরকার, যে সেখানে যাওয়া দরকার। হ্যাঁ, মাঝে মাঝে দু একজন ম্যাজিস্ট্রেট গিয়ে জরিমানা করছে, খোলা তেল বাজারে বিক্রি করা যাবে না, অথচ যাচ্ছে খোলা বাজারে তেল বিক্রি হচ্ছে। মানুষের মধ্যে কৃচ্ছতা সাধনের জন্য গণসচেতনতা তৈরিমূলক কর্মসূচি সরকার নিতে পারে। এই উদ্যোগগুলো সরকার নিচ্ছে বলে এখন পর্যন্ত আমার কাছে দৃশ্যমান। জামাতের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন বিকল্প বাজার খোঁজার চেষ্টা করছে। এই কারণের কোনো বক্তব্য সরকারের পক্ষ থেকে এখন কিন্তু আসেনি। স্পট মার্কেট থেকে 2টা LNG কেনার যে উদ্যোগ, আমি মনে করি এটাকে সাধুবাদ জানাই। এরকম বিকল্প অল্টারনেটিভ বিভিন্ন উপায় বা ওয়ে খোঁজা দরকার। তা না হলে বাংলাদেশ একটা জনবহুল দেশ, বিশেষ করে বাংলাদেশ হলো পুরোপুরি নির্ভরশীল এই জায়গা থেকে। এই নির্ভরশীল একটা দেশের সবসময় সতর্কতা অবস্থানে থেকে তার কাজগুলি করা দরকার। সেই জায়গা থেকে যথাযথ সতর্ক অবস্থান রয়েছে বলে বিরোধী দল মনে করছে যে যথাযথ সতর্ক অবস্থানে এই মুহূর্তে সরকার নেই, কিংবা যেই ব্যবস্থাগুলো আসলে দ্রুততার সাথে নেওয়ার প্রয়োজন ছিল সেই ব্যবস্থাগুলো এখনো এই সরকার নিতে পারেনি। এবার আবার যদি আমরা ভিন্ন দেশগুলোতে একটু তাকাই, কিংবা আমাদের পাশাপাশি যে রাষ্ট্রগুলো আছে, তারা কোভিডকালীন সময় আসলে যেভাবে পুরো রাষ্ট্র চলেছে ঠিক সেভাবে আসলে রাষ্ট্র চালানোর কথা চিন্তা করছে। বাংলাদেশেও কি আসলে সেরকম কোনো ধারায় যুক্ত হতে যাচ্ছে কি? জি, আপনাকে ধন্যবাদ। আমার সহযোগী দুজন আলোচক এবং দর্শক শ্রোতাদের আমি শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। রাত পোয়ালে স্বাধীনতা দিবস। আমি আজকের 25-এর যে কালো রাত্রি, সেদিন যে হানাদার বাহিনী এবং তার সহযোগীরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ মানে নিউ মার্কেট এবং আশেপাশে এলাকায়, ঢাকা শহরে যে ভয়াবহ আক্রমণ এবং গণহত্যা চালিয়েছিল, যারা নিহত হয়েছিলেন, আমি তাদের প্রতি সহমর্মিতাস এবং আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ যেন তাদের বেশ নসিব করেন। আমি আজকে স্বাধীনতার ঘোষক, যিনি মহান মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ জিয়া রহমান, তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। সারা বিশ্বই এই ইরান এবং ইসরায়েলের পিছনে আমেরিকা যে সৃষ্ট একেবারে অন্যায্য যুদ্ধ, সেই যুদ্ধে কিন্তু এখন আমেরিকাও তেলের ব্যাপারে আমেরিকাও খোঁজখবর যতটুকু আমি জানি, সেখানেও মূল্য বৃদ্ধি আকাশসীমা অতিক্রম করেছে। সেখানেও এক ধরনের অস্থিরতা শুরু করেছে, শেয়ার মার্কেটের ধস নেওয়া হচ্ছে, এটা আমেরিকার ক্ষেত্রে। তো আমরা এখন বিশ্বের অন্যতম, এটা যেটা সুব্রত দা বললেন, এক ধরনের উন্মাদগ্রস্ত একটা ব্যক্তির, একটা শীর্ষ দেশ, পারমাণবিক শক্তির অধিকারী আমেরিকার রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট উন্মাদের কি বলবো উলঙ্গ নেতৃত্ব দেখছি। সেই ট্রাম্পের জামানায় আমরা অতিক্রম করছি। বাংলাদেশ না, এমন অনেক দেশে রীতিমতো ফিলিপাইনে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। আমি একটু ওখানে বসে বসে অনলাইনে পেপার দেখছিলাম, যেমন বাংলাদেশের জ্বালানি মন্ত্রী বলছে এখনো পর্যন্ত তার হাতে 1 মাসের রিজার্ভ আছে তেল। তো যেটা সাধারণত রিজার্ভ থাকে সেটা সাধারণত খুব বড় ধরনের ক্রাইসিস ছাড়া হয় না। তো ওটা যদি শেষ হয় তাহলে পরে আমার মনে সে যে পরিস্থিতির মুখোমুখি হবে, সেটার জন্যেই হয়তো বা আজকে যে মিটিং করেছে সেই মিটিংয়ের পদক্ষেপগুলো আসতে পারে। আবার এই ধাক্কাটা বা ইরান যুদ্ধের জ্বালানির যে ধাক্কা, সেটা আসলে দীর্ঘস্থায়ী হবে সেটাও তো অনেকটা বোঝা যাচ্ছে। কোনো যুদ্ধের আগাম বার্তা দেওয়া খুব কঠিন। উন্মাদ ট্রাম্প মনে করেছিল যে 1 সপ্তাহ টিকবে না ইরান। এখন সে যুদ্ধ বন্ধ করার জন্যে পাকিস্তানের মতো একটি শত্রু এশিয়াভুক্ত দেশের পা ধরার মতো অবস্থা। কিন্তু আমরা দেখছি ইরান একেবারে স্পষ্ট করেছে, যুদ্ধ সে ঘোষণা করেছে, আমেরিকা বন্ধ করার ব্যাপারটা আমরা নির্ধারণ করব, সেই নির্ধারণ করার মালিক না। এটাই আমরা দেখছি। উন্মাদের মতো হয়ে গেছে, কিন্তু ট্রাম্প বন্ধ করার জন্য অস্থির হয়ে গেছে, এর পা ধরে ওর কাছে যায়। কিন্তু ঘটনা তো ইরানকে যেভাবে দেখা হয়েছে, হ্যাঁ তারা বন্ধ করতে পারবে, ক্ষতিপূরণ দাবি করেছে, তারা 6-7টা প্রসঙ্গ সামনে এনেছে খুব বড় ধরনের,
যেমন এই যুদ্ধ কেন অ্যাটাক করা হলো, মানে কেন শুরু করলো মানে ট্রাম্প, সেটা কিন্তু বিশ্বে কেউ জানে না। ইচ্ছে হলো উনি অ্যাটাক করে বসলেন। উনি বলছে আমি মনে করছি যে ওর কাছে কি বলে আণবিক বোমা টুমা তৈরির একটা শেষ পর্যায়ে আসছে। মনে করলে হবে না তো, তার কয়দিন আগেও এই যে মানে আণবিক যে সংস্থা তারা কিন্তু তদন্ত করে দেখে পরিসংখ্যান চালিয়ে বলছে না এখানে কোনো সমস্যা নাই। এমনকি ইরান এবং বোধহয় ইউএস এর সঙ্গে আলোচনা চলা অবস্থায় সে যুদ্ধ ঘোষণা করছে। আমার কাছে যেটা মনে হয়, যেটা ওই যে সুব্রতদা বললেন যে বাংলাদেশের সঙ্গে মানে আমেরিকার গোপন চুক্তি যেটা বর্তমান সরকার করেছে, এটা কোনো গোপন চুক্তি করেনি, চুক্তি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সেই চুক্তিটা এখন বর্তমান সরকার পার্লামেন্টে নিবে কিনা সেই প্রশ্ন থাকতে পারে, কারণ অন্তর্বর্তীকালীন সরকার এটা কিছুই জানায়নি, না জানিয়ে সেই চুক্তি করেছে। সেই জন্য অনেকে মনে করে যে আমেরিকা ছাড়া হয়তোবা বাংলাদেশ চলতে পারবে না, এটা মনে করে। কিন্তু আমার কাছে মনে হয়েছে আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় চীন এবং আমেরিকা দৃঢ়ভাবে বিরোধিতা করেছিল, কিন্তু স্বাধীনতার যুদ্ধে সেই বিরোধিতার পরেও কিন্তু আমরা জয়লাভ করেছি। কিন্তু আবার এই জ্বালানির সংকটটা তো আসলে পুরো বৈশ্বিক এক ধরনের সমস্যা। সেই সমস্যা আসলে শুধু বাংলাদেশ একাই আসলে ভুগছে না, বাংলাদেশের আশেপাশে যে রাষ্ট্রগুলো আছে তারা সবাই ভুগছে। তারা ইতিমধ্যে আমরা দেখছি বেশ কিছু ব্যবস্থা নিয়েছে। আজকে আমাদের প্রধানমন্ত্রী তিনি আসলে বিশেষ সভা ডেকেছিলেন। সেই সভা থেকে আসলে কি ধরনের নির্দেশনা আসছে সেটি এখনো পর্যন্ত আমরা স্পষ্ট নই। এখনো পর্যন্ত ব্যাখ্যা করেনি সরকার। আমি প্রত্যাশা করি নিশ্চয়ই ব্যাখ্যা করবে, কিন্তু সরকার একেবারে শূন্য অবস্থা ফিলিপাইনের মধ্যে অবস্থায় আছে এমনও না, কিন্তু সংকটের বাইরেও যে আছে এমন কথা বলা যায় না। আমার দেশ তো শুধু না, সারা বিশ্বই তেল সংক্রান্ত বিষয়ে একটা সংকটময় পরিস্থিতি অতিক্রম করছে। সেই অবস্থায় আমার ধারণা যে বর্তমান সরকার খুব দ্রুতই যেসব পদক্ষেপ ঘোষণা করবেন সেটা দেশের জন্য, মানুষের জন্য একেবারে সব সমস্যার সমাধান হয়ে যাবে এমন আমি বলি না, কিন্তু সতর্কতামূলকও কিছু বিষয় সামনে আপনি আনতে যেটা হবে। বলছিলেন যে 1 মাসের মজুদ আছে, সাধারণত খুব বিরাট কোনো বাজে পরিস্থিতি না হলে এই মজুদে আসলে হাত দেওয়া হয় না, কিন্তু মার্চ মাসটা কোনোভাবে যদি সামালও দেওয়া যায়, এপ্রিল মে মাসে আসলে কিভাবে আমরা এই জায়গাগুলো সামাল দিব, সেই দুশ্চিন্তা আসলে আরো বাড়ছে কিনা, এই জায়গাটিতে ফিরবো। জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন নিয়ে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন। সালাউদ্দিন আইয়ুবী, যেই জায়গাটিতে আমরা ছিলাম, এপ্রিল এবং মে মাসে আসলে এই দুশ্চিন্তাটা কাটবে কিনা, সেইখানে আসলে আমাদের সরকার হিমশিম খেতে পারে বলে কি আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। নিঃসন্দেহে নতুন সংকট তৈরি হবে। এখন যদি কোনো কারণে বৃষ্টি না হয়, এই জ্বালানি তেলের ব্যবহার কিন্তু বিভিন্ন ধরনের কৃষি উৎপাদনের ক্ষেত্রেও ব্যবহৃত হয় এবং হয়ে থাকে। সেই ক্ষেত্রে চাহিদা আরও অনেক গুণ বাড়তে থাকবে, চাহিদা বাড়বে। পাশাপাশি একটা বিষয় খেয়াল করে দেখেন, এটা সংকট মোকাবেলার জন্য মন্ত্রীদের যে ভূমিকা থাকার কথা, আমার কাছে মনে হয় প্রধানমন্ত্রী এই জন্যেই আজকে ডেকেছেন তাদেরকে। জ্বালানি মন্ত্রী বলতেছে যে হঠাৎ করে বিক্রি বেড়ে যাওয়ায় সংকট তৈরি হয়েছে, এখানে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের মধ্যে একটা গ্যাপ তৈরি হয়েছে। অর্থাৎ তিনি এইটাকে আসলে সংকট হিসেবে ধরে সংকট মোকাবেলা কী কী করতে চাচ্ছেন, এই মেসেজগুলো জাতিকে দিতে চাচ্ছেন না। মেসেজ দিতে চাচ্ছেন হলো যে আমরা যা দেওয়া ঠিকমতো দিচ্ছি, মানুষ বেশি খেয়ে ফেলতেছে। এই মেসেজটা তো আসলে মানে জনগণের প্রতি তাচ্ছিল্য করা এক ধরনের। এই তাচ্ছিল্য যতদিন চলতে থাকবে ততদিন সংকট বাড়তে থাকবে, এটা একটা রিয়েলিটি। গত কয়েকদিন আগে ইন্দো প্যাসিফিক 14-15 মার্চ ইন্দো প্যাসিফিক এনার্জি সিকিউরিটি সম্মেলন হয়েছে, সেখানে যৌথ ঘোষণা এসেছে। এই ঘোষণায় মূলত কিভাবে এই সংকট দূর করা যায় সেই দূর করার কিছু পলিসি নির্ধারণ করা হয়েছে। সেই পলিসিগুলো সরকার কার্যকর এখন পর্যন্ত কোনো উদ্যোগ নিয়েছে বলে দৃশ্যমান কোনো পরিস্থিতি আমরা এখন পর্যন্ত দেখিনি। এই সম্মেলনে জ্বালানি মন্ত্রী নিজে অংশগ্রহণ করেছেন, সেগুলো নিয়ে কি কাজ করছেন এগুলো নিয়ে জাতির সামনে কোনো ধরনের বক্তব্য, কোনো ধরনের প্রেজেন্টেশন সরকারের পক্ষ থেকে এখনো আসেনি। এই ধরনের পরিস্থিতি, অব্যবস্থাপনা, অবহেলা, তাচ্ছিল্য এগুলো যদি চলতে থাকে তাহলে যে কোনো ধরনের বড় সংকটের মুখোমুখি ছিল করছে সরকার, সেটি আসলে আপনাদের কেন মনে হলো? এই সরকারের তো মাত্র 1 মাস বয়স আছে। আমি ইতিমধ্যে আপনাকে বলেছি, জনগণকে আপনি যখন বলবেন যে এটা কোনো সংকট নয়, এটা হলো হঠাৎ বিক্রি বেড়ে যাওয়া সংকট তৈরি হয়েছে, এটা কোনো সংকট না, তাহলে আপনি বলতে চাচ্ছেন জনগণ যে আপনাদের এখানে দেখলাম অনলাইনে গত 10 ঘন্টাকে একটা নিউজ হয়েছে যে সাতক্ষীরায় সারাদিন 24 ঘন্টা দাঁড়িয়ে থেকে 200 টাকার তেল পাইতে তার কষ্ট হচ্ছে। এটা সারা দেশের চিত্র, আমি আমার এলাকায় বলবো এই চিত্র। তাহলে কি মানুষ এমনিতেই দাঁড়িয়ে থাকছে লাইনের পর লাইন ধরে?
3 কিলোমিটার পর্যন্ত লাইনে দাঁড়িয়ে আছে, এরকম বিভিন্ন নিউজে এসেছে। এগুলো মানুষের সংকট মনে হয় না? এগুলোকে সংকট হিসেবে স্বীকৃতি যদি না দেন তাহলে তাচ্ছিল্য বলবো না, এটাই তো তাচ্ছিল্য। জনগণকে আপনি মানে হিসাবে ধরছেন না, জনগণের কষ্টকে আমলে নিচ্ছেন না। আরেকটা অব্যবস্থাপনা সরকারের দেখেন, গত 6 মার্চ থেকে সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে 2 লিটার করে সীমিত আকারে রেশনিং পদ্ধতি দিয়ে দিবে। 11 মার্চ হঠাৎ করে কিসের ইঙ্গিতে যেন সরকার এটা উঠায় নিল, উঠায় দিয়ে এটা আস্তে আস্তে বাড়াইতে থাকলো। বাড়ানোর কারণে দেখা গেছে সংকটটা আরও ঘনীভূত হয়েছে। এই যে 11 মার্চ থেকে এখন পর্যন্ত এসে দেখা গেছে বিভিন্ন পাম্প বন্ধ হতে শুরু করেছে। এই মানে পাম্পের সাপ্লাই এই চেইন খুব স্বাভাবিকভাবে ভেঙে পড়েছে, তার যতটুকু দেওয়ার কথা তার চেয়ে বেশি দিয়েছে। ওই রেশনিং পদ্ধতিটাকে যদি অব্যাহত থাকতো, সরকার এটা নিয়ে সিরিয়াস থাকতো, নিয়ন্ত্রণ থাকতো, মানুষও বুঝতো যে আসলে আমাকে কৃচ্ছতা সাধন করতে হবে, একটা শৃঙ্খলার মধ্যে আসতে হবে, অযথা মানে অপচয় করা যাবে না। এই ম্যানেজমেন্টগুলো যদি হইতো তাহলে নিশ্চয়ই সরকার আসলে এই সংকটটাকে অবহেলা তাচ্ছিল্য করছে, যেটি বলার চেষ্টা করলেন সালাউদ্দিন আইয়ুবী। সংকট হিসেবে ধরে আসলে মোকাবেলা করার জন্য কি কি করা উচিত সেই মেসেজটা এখনো সরকারের তরফ থেকে আসছে না। সে কারণে আসলে সংকটটা আরো বেশি ঘনীভূত হতে পারে। এই শঙ্কাই বাকি আসলে উড়িয়ে দেওয়ার সুযোগ আছে। তেলের সংকট আর দায়িত্বশীল প্রচারণা, সঠিক তথ্য দেওয়া, মানুষকে বিভ্রান্ত করা, এই দুটো সেম গুরুত্বপূর্ণ। যেমন তেল না থাকাটা বিপদ, আর মানুষকে ঘটনার আগেই এমন বিপজ্জনক অবস্থায় নিয়ে যাওয়া, কিচ্ছু নাই, কিচ্ছু না, খাবার নাই, তেল নাই, দেশ ভয়াবহ অস্থিরতা। এটা পাকিস্তানের আমলে 71 সালের মুক্তিযুদ্ধের সময় যেমন ইসলামের কথা বলে একেবারে রেফিং থেকে শুরু করে যে রক্ষা করতে হবে পাকিস্তান, তো ওই রকম যদি পরিস্থিতিতে আমি দেশকে নিয়ে যাই, ঠেলে দিই, তাহলে পরে এখানে একটা বিশৃঙ্খলা হবে। তো দায়িত্বশীল ভূমিকা, দায়িত্বশীল সমালোচনা, দায়িত্বশীল নেতৃত্ব আর বাস্তব একটা ঘটনা। বাংলাদেশের রাজনীতিতে আমরা মনেই করে নিই যে সরকারি দল একেবারে আলাদা একটা অবস্থান, আর বিরোধী দল হচ্ছে যা খুশি তা করতে পারে। কিন্তু বিরোধী দল সংসদীয় রাজনীতিতে সরকারের একটা পার্ট, অংশ। বাস্তবতাকে মানে বুঝিয়ে দেওয়া আর বিরোধী দলকে, সরকারকে, এটাই ঘটনা। কিন্তু এখানকার বিরোধী দল আমাদের দেশের 54 বছরে সেই ভূমিকাটা মানে অতীতে একরকম ছিল, এখন এসে যে জায়গায় সে দাঁড়িয়েছে, যেমন স্বাধীনতা সবথেকে বড় পাওনার ভিতরে একটি জাতীয় সঙ্গীত। জাতীয় সংসদে দেখে জাতীয় সঙ্গীত বাজার মধ্যে স্কুলে প্রাইমারি সেও লাভ দিয়ে দাঁড়িয়ে যায়, কিন্তু জাতীয় সংসদে যারা গেছে তার একটা অংশ বসে থেকে পা উঁচা করে তাদের আবার খুশি খুশি দাঁড় করাতে হয়। তো এরকম একটি সিচুয়েশন, অবস্থার মধ্যে আমরা কিন্তু রয়েছি। সংকট আছে, এটা এমন না যে পাকিস্তানে নেই, ইন্ডিয়ায় নেই, ফিলিপাইনে নেই, দেশে অন্য কোনো দেশে নাই, বাংলাদেশে শুধু আছে, কিন্তু বাংলাদেশের সরকার এটা স্বীকার করতে চায়। এই ঘটনায় দক্ষিণ পূর্ব এশিয়াতে এমন কোনো দেশ নাই, আমি একটু আগেই বললাম আমেরিকায় এটা দ্বিগুণ হয়ে গিয়েছে। আমি সেটি না জেনে শুধুমাত্র সরকারকে যদি আমি মানে টার্গেট করে করছে, সেটার বিশৃঙ্খলার মধ্যে ওই যে আছে না ঘোলা পানিতে মাছ শিকার, এটা আমার কাছে মনে হয়েছে। ওই দিকে দেশকে নিয়ে গিয়ে দাঁড় করানো, হ্যাঁ এটা করানো যাবে, কিন্তু তার পরিণতিতে যে আমরা জিনিসগুলো লস করব, বাস্তবতার বাইরে চলে যাব, এটা আমাদের কারোর জন্যই, অর্থনীতির জন্য। এই জায়গাটিতেও বিরোধী দল নানানভাবে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে কিনা। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী সরকারের পদক্ষেপের কথা বলছিলেন সালাউদ্দিন আইয়ুবী, তিনি বলছিলেন যে সরকার আসলে পদক্ষেপ নিচ্ছে, একবার রেশনিংয়ের পদক্ষেপ নিলেন তারপর আবার তুলে ফেললেন, এইরকম ভুলগুলোর কারণে সংকটটা বাড়তে পারে। ধরেন একেবারে সব কিছু তো মেপে মেপে তো সব কিছু করা যায় না, বাস্তবতার সাথে সামঞ্জস্য রেখে সরকার পদক্ষেপ নেবে। তবে আমি মনে করি সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের একটু অতিকথনটা বন্ধ করা দরকার। তাদের এই অতিকথনে, অতীতও আমরা দেখেছি বিভিন্ন সরকার আমার, বিশেষত শেখ হাসিনার সময় তো দেখেছি কয়েকজন মন্ত্রী মিলে যা করেছে, হ্যাঁ, পুরা সরকারটাকে তালগোল পাকিয়ে ফেলেছিল। তা এখনও যারা এই সমস্ত বক্তব্য দিচ্ছেন তারা একটু সাবধানী হওয়া উচিত এবং মূল সংকটটা জাতিকে জানানো উচিত। জনগণের সাথে সম্পৃক্ত সরকার তো, এটা জনগণের পপুলার ভোটে নির্বাচিত, কোনো অসুবিধা তো নাই। আমরা জাতি হিসাবে আমরা বহু সংকট পার করে আসছি, 71 পার করেছে, এরপরে সোন অনেক সংকট
আমরা পার করেছি এবং সফলভাবে পার করেছি। সুতরাং আজকে আমেরিকা বা ট্রাম্প যে অবস্থাটা সৃষ্টি করছে সেটা তো সারা বিশ্বের সাথেই তো আমাদের তাল মিলিয়ে চলতে হবে। অন্যরা যেভাবে সংকট আপনি যখন মোকাবেলায় সরকারের অতিকথনের কথা বলছেন, তেমনি বিরোধী রাজনৈতিক দলে যারা আছে তারাও এই সংকটগুলো নিয়ে শুধুই এই সরকারকে টার্গেট করে নানান রকম না না, বক্তব্য এমপি দিচ্ছেন সাহেব কিনা? তো বললেন যে তাদের আমির সাহেব অল্টারনেটিভ ব্যবস্থা করার চেষ্টা করেছে। ওয়েল সেট, বাস্তবে কদ্দূর হবে আমি জানি না, এটাই নিয়ম। সকলে মিলেই আমি সরকারি দল, বিরোধী দল প্লাস যারা নাই সরকারের বা বিরোধী দলের সকলেরই তো সমস্যা এটা। আমি তো বাদ যাচ্ছি না, সংকট তো আরও হতে পারে, তাই না? সুতরাং এখন থেকে আমাদেরকে পর্যাপ্তভাবে লেসেনিং দিতে হবে যে কি করা উচিত, বা আরও এক্সপার্টদের ওপিনিয়নগুলো নেওয়া উচিত। শুধু সরকারের মন্ত্রীরা করবে এমন তো না, এই বিষয়ে আন্তর্জাতিকভাবে যারা স্বীকৃত তাদের থেকেও আমাদের অভিজ্ঞতাটা নেব। এবং আশেপাশের দেশগুলো, ভারতের সাথে যে আলাপ আলোচনাগুলো হচ্ছে এগুলো তো ভালো, এবং অন্যান্য দেশ কীভাবে এই সংকট থেকে উত্তরণের জন্য ফিলিপাইনেও দেখলাম তারা নানা রকমের স্টেপ গ্রহণ করেছে। সুতরাং আমরা এগুলো করতে পারি। আমরা গণপরিবহনের সংখ্যা বেরিয়ে প্রাইভেট পরিবহনটা আমরা কিভাবে কমানো যায়, হ্যাঁ, সেটা করতে পারি। তারপরে এখানে রেশনিং সিস্টেমও যেটা বলা হয়েছে সেটা তো আরও আমরা কঠিনভাবে করা উচিত। আমরা সকলেই কষ্ট করতে চাই, তাই না? এটা সারা বিশ্বের সংকট, এটা তো বাংলাদেশের সংকট না বা আবার এইদিকে আসলে যারা পাম্প মালিক আছেন তারা যখন বারবার বলার চেষ্টা করছেন হয়তো তেলের দাম বাড়তে পারে, সেই সময় দেশে আপাতত জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা, এই কথা বলেছেন না প্রধান না, এটা বলে তো লাভ না। এটা কেন মহাসচিব তো বলেছে যে পাশাপাশি অন্যান্য সংকটও চলে আসবে। আমি এটাকে সাধুবাদ জানাই, বা এটা বলেন, বাস্তব অবস্থাটা জনগণকে জানতে দেন। জনগণের মধ্যে যেন হঠাৎ করে একটা সৃষ্টি না হয় যে অস্বাভাবিক পরিস্থিতি যেন এই একটা পরিস্থিতি ঘিরে নানানভাবে অন্যান্য পরিস্থিতির ধাক্কাটা আসলে সামাল দিতে প্রস্তুত থাকতে হবে সরকারকে। সেটি আসলে আমরা প্রস্তুত দিতে পারবো কিনা, রাজনৈতিক একটা ধাক্কাও তো আসতে যাচ্ছে নিঃসন্দেহে। তার মানে এই জায়গাটিতে আসবো। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজখান থেকে আরও একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজখান দেখছেন। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, এই জ্বালানির মূল্য বৃদ্ধি তার নানানভাবে আসলে নানান দিকে প্রভাব ফেলতে যাচ্ছে। অর্থনৈতিকভাবে কথা আপনি বলছিলেন, রাজনৈতিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই ঘটনা নানানভাবে প্রভাব বিস্তার করতে পারে, সেরকম শঙ্কাও তৈরি হয়েছে। না না, এটার মধ্যে রাজনীতি করার তো কিছু নাই রে ভাই, এটা বিশ্বের সংকট। এই সংকট মোকাবেলার জন্য আমাদের মানসিকভাবে প্রস্তুত হতে হবে এবং সামগ্রিক পরিস্থিতি সামাল দেওয়ার জন্য দৃশ্যমান কী পদক্ষেপগুলো নিচ্ছে সেটাও জনগণকে জানাইতে হবে। এর লুকোচুরির কিছু নাই। আপনি দেখেন নাই আপনার এয়ারক্রাফটের যে জ্বালানি সেটার দাম বৃদ্ধি করেছে, বাংলাদেশ তো করছে, অন্যান্য দেশে নিশ্চয়ই হচ্ছে এটা সংকটটা। তো আমাদের এখানেও এটা বাড়তে পারে, তো এইটা নিয়ে তো লুকোচুরির কিছু। আমার কথা হচ্ছে আপাতত জ্বালানির মূল্যবৃদ্ধির কোনো পরিকল্পনা নেই, এই কথা তো বলেছেন ওনারা বলেছেন, হয়তো ওনাদের আছে স্টক সেরকম, এক মাস তো কোনো সমস্যা হবে না। পাইপলাইনে আসতেছে, আশেপাশের দেশ থেকেও আনার চেষ্টা করা হচ্ছে। হয়তো এই সংকট মোকাবেলা আমাদের হয়তো উত্তরণ হবে যদি ওইটা বেশি দিন লিঙ্গারিং না করে। হ্যাঁ, 5 দিনের যুদ্ধবিরতি, এরপরে কী করবে তো আমরা জানি না। হ্যাঁ, তো আশা করব যে সবাই শুভবুদ্ধির উদয় হবে, ট্রাম্প সহ। হ্যাঁ, তাইলে হয়তো সারা বিশ্বের মানুষ কিছুটা স্বস্তিতে থাকবে। এই জন্য আমার মনে হয় শান্তির পক্ষে সারা বিশ্বের মানুষ ঐক্যবদ্ধভাবে আওয়াজ তোলা দরকার। সেই জিনিসটা কেন হচ্ছে না? রাজনীতিবিদরা সেটা কেন করে না? বৈশ্বিক একটা সমস্যা, সেই বৈশ্বিক না না, এটা ইরানের উপর আক্রমণ হচ্ছে, আমরা এখানে বসে বসে এগুলো তো করার, আমরা কি এনজয় করতেছি? এগুলো প্রতিনিয়ত এতগুলো হামলা হচ্ছে, নিরপরাধ মানুষ হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। ইসরায়েল তো সেও তো এটাকে সুযোগ গ্রহণ করেছে, সে আশপাশের দেশগুলোর উপর মাতবরি করা। আগেকার দিনে এই বিশ্ব শান্তির পক্ষে কিন্তু মানুষের একটা শক্ত প্রটেস্ট ছিল, সেটি আসলে আমরা কিন্তু সেটা করি না। আমরা তো বাংলাদেশের মানুষ কেন আমরা একসাথে নামি না শান্তির সপক্ষে, যুদ্ধ বন্ধের পক্ষে? যে যখন আসলে বিশ্ব শান্তির কথা আমরা বলছি, সেই সময়টাতে যেইটা আসলে গ্লোবাল এক ধরনের সমস্যা, অর্থাৎ পুরো বিশ্বে যেটা প্রভাব পড়ছে, সেই জায়গাটি নিয়ে আপনারা বা এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি আবার নানানভাবে পাল্টাপাল্টি বক্তব্য শুরু করেছে, রাজনীতিতে প্রভাব পড়তে যাচ্ছে, সেটি আসলে আমাদের জন্য কতখানি নেতিবাচক হতে যাচ্ছে? ধন্যবাদ আপনাকে। দেখেন, সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেছেন যে সরকারের অল্টারনেটিভ মার্কেট খুঁজতে হবে, অর্থাৎ সরকারকে সহযোগিতার মনোবাসনা নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের রাজনীতিতে একসাথে পথ চলার জন্য, এই সংকট দূরীকরণে ভূমিকা রাখার জন্য এই কথাগুলো বলেছে, উদ্যোগগুলো বলেছে। দেখেন, বর্তমান সরকার
আসলে এই সংকটের কারণটা কি, কোথা থেকে কিভাবে এই সংকট তৈরি হয়? যদি বলতে পারেন যে মানে ট্রাম্পের কারণে, যুদ্ধের কারণে, হ্যাঁ ঠিক আছে, এত কিছুর মধ্যেও কিন্তু একটা সলিউশন বের করার কোনো সোর্স আপনাকে খুঁজতে হবে। সেটা যদি মনে করেন যে যেই দেশগুলোতে তেল উৎপাদন হয়, তেলগুলো মজুদ হয়, যারা বিশ্বে তেলগুলো সাপ্লাই করে, তাদের সাথে বিশেষ সম্পর্ক তৈরি করার সুযোগ আছে। কিন্তু বাংলাদেশ মুসলিম প্রধান দেশ, ওআইসি-ভুক্ত দেশ। ওআইসি বিশ্বের মুসলিম দেশগুলো সংকট নিরসনে বিভিন্ন সময় ভূমিকা পালন করেছে। সরকার তাদের সাথে কথা বলতে পারে। D8 মুসলিমদের বা মুসলিম প্রধান দেশগুলোর গুরুত্বপূর্ণ একটা পার্ট। এই তাদের সাথে কথা বলতে পারে, তাদেরকে নিয়ে বসতে পারে, তাদের জন্য তাদের কাছে প্রয়োজনে ধর্ণা দিতে পারে। এই সমস্যার সমাধানে সরকারের পক্ষ থেকে বহুমুখী উদ্যোগগুলো নেওয়াটা এই মুহূর্তে জনগণের পক্ষ থেকে সময়ের দাবি। আমরা এবং ইতিমধ্যে বাংলাদেশ দেখেছি জামাত এই পরিস্থিতি ইসলামী মোকাবেলায় এই কিন্তু- অল্টারনেটিভ সোর্সগুলোর কথাই বাংলাদেশ জামাত ইসলামী বলার চেষ্টা করছে। কিন্তু আপনারা আসলে শুধু সরকারি দলকে টার্গেট করে নানানভাবে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, সেই অভিযোগও তো করলেন শামসুজ্জামান দুদু। না, এই বক্তব্যগুলো তো বক্তব্য দুদু ভাই তো আসলে অনেক মানে বিদগ্ধ রাজনীতিবিদ, তিনি বলেছেন। তিনি আসলে ডাক্তার শফিকুর রহমান সাহেবের এই বক্তব্যটা শুনেছেন কিনা জানি না, যে তিনি বলেছেন অল্টারনেটিভ মার্কেট খুঁজেন। এটা রাজনীতি বক্তব্য না, এটা রিয়েলিটি। আপনি যে মার্কেট থেকে তেল পাচ্ছেন না, তাহলে অন্য মার্কেটে যেতে হবে আপনাকে। এই রিয়েলিটি যদি রাজনৈতিক বক্তব্য হয়, তাহলে আসলে রাজনীতির সংজ্ঞা পরিবর্তন হয়ে গেছে, রাজনৈতিক স্বাভাবিক ভাষায় পরিবর্তন হয়ে গেছে। নানানভাবে তো আসলে আপনি যে অল্টারনেটিভের কথা বলছিলেন, সেটি আসলে শুধু মার্কেট না, অন্যান্য অনেকভাবে সেই অল্টারনেটিভ খোঁজার চেষ্টা করছে পুরো বিশ্ব এই মুহূর্তে। শামসুজ্জামান দুদু, এশিয়ার বেশিরভাগ দেশ কোভিড-19 সময় অর্থাৎ মহামারী চলাকালীন সময়ে সেই সময়কার ডায়েরির পাতা ইতিমধ্যে উল্টাতে শুরু করেছে। বেশ কিছু রাষ্ট্র সেই সময়কার মতন ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করেছে এবং বেশ কিছু রাষ্ট্র এখনও বলছে যে তারা এই বিকল্পগুলো হাতে রেখেছে, অর্থাৎ ওয়ার্ক ফ্রম হোম চালু করেছে নানানভাবে। এমনকি পাকিস্তানের দিকেও যদি আমরা তাকাই, পাকিস্তান ইতিমধ্যে তাদের কিন্তু স্কুলগুলো বন্ধ করেছে, তাদের কৃচ্ছতা সাধনের কথা বলা হচ্ছে। বাংলাদেশে কেন পদক্ষেপগুলো আসলে সুনির্দিষ্টভাবে এখনো বলা হয় না, যেটি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বললেন, যদি আসলে সংকট থেকে থাকে সুস্পষ্টভাবে জানানো হোক? না, এটা ঠিক। অন্যান্য দেশ যেসব পদক্ষেপগুলো গ্রহণ করেছে কোভিডের নেই, সেটা আজকে যেহেতু সরকার মিটিংয়ে বসছে, সেই মিটিংটা কিন্তু এখনো পরিষ্কারভাবে সব ব্যাপারে আমরা এখনো ঘোষণা পাই নাই। নিশ্চয়ই মিটিংটা গুরুত্বপূর্ণ হবে এবং তার উপরে ভিত্তি করে, যেমন আমি বলি যে বিরোধী দলের পক্ষ থেকে মিস্টার ডাক্তার শফিক সাহেব অত্যন্ত দায়িত্বশীল একটা আচরণ, যেটা অতীতে কোনো বিরোধী দলের ক্ষেত্রে মানে এই সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি, অর্থাৎ একটা ন্যাশনাল ক্রাইসিস, সরকার একটা সমালোচনা তো বিরোধী দলের ত্রুটি বিচ্যুতি, এগুলো তো তাদের কাজই, বিরোধী দলের প্রধান কাজই হচ্ছে সরকারের নজরে আনা, সেই কথাগুলো আলাদা। কিন্তু বিকল্প মানে সোর্স খুঁজে বের করা, এটা সহযোগিতার দৃষ্টিভঙ্গি। এবং সরকার সহ, যেটা সুপ্রদাও বলেন যে সব কথা এখন খোলামেলাভাবে বলে, এটা ন্যাশনাল ক্রাইসিস, তেলটা আমাদের ব্যাপারটা কিন্তু আমাদের হাতে নাই, কিন্তু এটা আমাদের অনেক কিছু বিষয় ওলটপালট করে দিতে পারে, অনেক বড় ধরনের ঘটনা করে দিতে পারে। তবে আসার কথা হচ্ছে সরকার এবং বিরোধী দলগুলো এখন অত্যন্ত দায়িত্বশীল। আপনি যে অনেক বড় ঘটনার শঙ্কার কথা বলছিলেন, সেই শঙ্কা, সেই ধাক্কা সামাল দেওয়ার মতন সক্ষমতা নতুন এই সরকারের আছে? এই সরকার না, এই সরকার কিন্তু জনগণের সরকার, এবং বিরোধী দল মানে যে সেটা জনগণের বিরোধী দল। এই যে গত নির্বাচনটা, এই নির্বাচনটা কিন্তু ভেরি সিগনিফিকেন্ট বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে। যে ক্রাইসিসের মুহূর্তে, আজকের থেকে না, কিন্তু এখানে হাসিনার যে পিরিয়ডটা, সেই সময় বিএনপি এবং জামাত যে পরিস্থিতি ফেস করেছে, তার মধ্য দিয়ে এক ধরনের কিন্তু কাছাকাছি হওয়া, ঐক্য সৃষ্টি হওয়া, সেহেতু এখন তো অনেক ভালো পরিস্থিতিতে আছে বিরোধী দল হিসেবে জামাত অথবা সরকারি দল হিসেবে বিএনপি। আমি নিশ্চিত সবাই জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সামনের দিনগুলো মোকাবেলা করতে সক্ষম আমরা সেই হবে। প্রত্যাশা রাখতে চাই। শামসুজ্জামান দুদু, সালাউদ্দিন আইয়ুবী, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অসংখ্য ধন্যবাদ আজকে রাজকাহনে সময় দেওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। টিভিসির সঙ্গেই থাকুন।